নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্থ বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 2, অর্থাৎ 2 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে আছে শেষ নন্দ রাজার নাম হলো, উত্তরটা লিখবে ধননন্দ, অপশন বি। দুই দেখো কুজুল কোচটিসিসের প্রধান এলাকা ছিল, উত্তরটা লিখবে এ ও বি অর্থাৎ কাবুল আর কাশ্মীর। তিনে দেখো কোন ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়, উত্তরটা লিখবে গান্ধার রাজনীতিতে শিল্পরীতিতে। চারে দেখো গুহাবাস কারা বানিয়েছিলেন, উত্তরটা লিখবে মৌর্য সম্রাট, অপশন এ। পাঁচে দেখো কোন প্রাণী অশোক স্তম্ভে বসানো থাকতো, উত্তরটা লিখবে সিংহ, অপশন এ। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে কৃষিকাজ, অপশন ডি। 7 দাগ দেখো প্রশ্নের উত্তরটি হবে এ ও বি। 8 দাগ প্রশ্নের উত্তরটা হবে দরায়ুষ, অপশন এ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে পার্থিয়রা, অপশন এ। 10 এর উত্তরটা হবে অপশন সি। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে এ ও বি। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ ব্রাহ্মণ সাহিত্য। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে মহাবীর, অপশন এ। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ জৈন ধর্ম। পরবর্তী প্রশ্নগুলো দেখো, নিচের প্রশ্নগুলি এক কথা উত্তর দেওয়া একে আছে বস্ত্রশিল্পের বিখ্যাত কেন্দ্রের নাম, উত্তর লিখবে ম্যানচেস্টার। দুই দেখো তুলোর চাষ কোথায় বেশি হতো, উত্তর লিখবে দাক্ষিণাত্য। তিনে দেখো চিকিৎসা সংক্রান্ত দুটি বইয়ের নাম লেখো, উত্তর লিখবে চরক সংহিতা ও সুশ্রুতি। চারে দেখো যে কোনো দুটি বিখ্যাত মহাবিহারের নাম। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখে দিয়েছি, নালন্দা মহাবিহার ও বিক্রমশিলা মহাবিহার। পরবর্তী দেখো 5 বরাহমিহিরের লেখা একটি বইয়ের নাম, উত্তরটা লিখবে বৃহৎ সংহিতা। 6 দেখো পলিস কাকে বলে, উত্তরটা লিখবে প্রাচীন গ্রিসে ছোট ছোট স্বাধীন নগর বা রাষ্ট্রগুলিকে পলিস বলে। 7 দেখো কোন গ্রিক ঐতিহাসিক এথেন্স ও স্পার্টার সঙ্গে পার্শ্বিক সাম্রাজ্য যুদ্ধের কথা লিখেছিলেন, উত্তরটা লিখবে হেরোডোটাস। 8 দেখো নাসিক ও কার্লে লেখো কোন রাজার আমলে তৈরি, উত্তরটা লিখবে গৌতমীপুত্র সাতকর্ণীর। 9 দেখো প্রভাকর বর্ধনের বড় ছেলের নাম লেখো, উত্তরে লিখবে রাজ্যবর্ধন। 10 দেখো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন, উত্তরে লিখবে নেপালের লুম্বিনীতে। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন কি আছে, গণরাজ্য কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি দেখো গণরাজ্য। পরবর্তী প্রশ্ন দেখো মহীপতি কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি দেখো মহীপতি ভূপতি হলেন ভূ বা জমির মালিক, মহীপতি ছিলেন পৃথিবীর মালিক বা রাজা। পরবর্তী দেখো স্নাতক কাদের বলে। দেখো প্রশ্ন উত্তর স্নাতক কাদের বলে। দেখো স্নাতক কাদের বলে। পরবর্তী দেখো কি আছে রত্নিন কাদের বলা হয়। দেখো প্রশ্ন উত্তর দেখো রত্নিন কাদের বলা হতো, উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের প্রশ্ন। 1 দাগে বৈদিক যুগে অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, এখান থেকে দুটি পয়েন্ট দেবে। পরবর্তী দেখো অথবা দিয়ে ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগের মহাজন পদ বলতে কি বোঝো এবং মহাজনের শক্তিশালী হয়ে ওঠার যে কোনো একটি কারণ লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখো প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মগধের দুটি রাজধানীর নাম লেখো এবং মহাবীর কত বছর ধর্মপ্রচার করেন। দেখো প্রশ্নের উত্তরটি দেখো এর মধ্যে থেকে উত্তরটি পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে
তিন দাগের প্রশ্নটা দেখো। কনিষ্কের রাজধানী হচ্ছে পুরুষপুর, আর কুষাণদের প্রধান শাসন কেন্দ্রের নাম হচ্ছে ব্যাক্ট্রিয়। অথবা দিয়ে সাতবাহন বংশের প্রথম শাসকের নাম শিমুক, তারপরে আছে এবং সাতবাহনদের প্রধান বিপক্ষ কে ছিলেন? উত্তরটা লিখবে পশ্চিম ভারতের শক ক্ষত্রপ শক্তি ছিল প্রধান বিপক্ষ। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 5 দাগে দ্বিতীয় নগরায়ণ কাকে বলে ও কার্ষপণ কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো দ্বিতীয় নগরায়ণ কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী ছিল কার্ষপণ কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো কার্ষপণ কি বলেছে, মহাজন পদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রার নাম হচ্ছে কার্ষপণ। পরবর্তী কি আছে, গুপ্ত সাম্রাজ্যে কিভাবে পতন ঘটে ও সুবর্ণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 107 পেজে আছে, তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে। দেখো সুবর্ণ, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর হচ্ছে 107। পরবর্তী প্রশ্ন দেখো, সঙ্গম সাহিত্য কাকে বলে? উত্তরটি দেখো সঙ্গম সাহিত্য, উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো তামিল সাহিত্যে দুটি মহাকাব্যের নাম দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, কয়েকজন পার্শ্বিক সম্রাটের নাম লেখো। লিখবে সাইরাস ও দরাউস। পরেরটা কি আছে, হায়ারোগ্লিফ লিপি বলতে কি বোঝো? উত্তরটা দেখো এক ধরনের চিত্রলিপি যা প্রধানত প্রাচীন মিশরে ব্যবহৃত হতো। সরি, হাত লেগে গেছে। আচ্ছা, এক ধরনের চিত্রলিপি যা প্রধানত প্রাচীন মিশরে ব্যবহৃত হতো। আশা করি দেখে নিয়েছো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন, মান হচ্ছে 3। একে আছে মহাবীর কত বছর বয়সে মারা যান? তারপর হচ্ছে জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ ও মহাবীর। আচ্ছা, পরবর্তী দেখো 2 দাগের আলেকজান্ডারের সেনাপতির নাম কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা বলা হয়নি, মহাবীর কত বছর বয়সে মারা যান, উত্তরটা লিখবে 72 বছরে মারা যান। পরবর্তী ছিল আলেকজান্ডারের সেনাপতির নাম কি? উত্তরটা লিখবে সেলুকাস নিকেটর। পরবর্তী দেখো মৌর্য আমলে দুটি ভূমি রাজস্বের নাম লিখবে বলি ও ভাগ। আর এটা তো বললাম পার্শ্বনাথ ও মহাবীর। আচ্ছা, 3 দাগে দেখো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতির নাম লেখো। উত্তরটা লিখবে বসুমিত্র। পরেরটা দেখো ওই সঙ্গীতের গুরুত্বপূর্ণ ঘটনা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই যে গুরুত্ব দেওয়া আছে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের রুদ্র দামন কোন উপাধি ব্যবহার করেছিলেন? উত্তরটা লিখবে মহাক্ষত্রপ। তারপরে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত মেয়ের নাম কি? প্রভাবতী গুপ্ত। তারপরে কোন গুপ্ত সম্রাট প্রথম রূপার মুদ্রা চালু করেন? উত্তরটা লিখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী দেখো কি আছে, স্ত্রীধন বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর দেখে নিও উত্তরটি। পরবর্তী দেখো কি বলেছে, রূপক কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো রূপক কি, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চালু হওয়া প্রথম রূপোর মুদ্রার নাম হচ্ছে রূপক। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, সংখ্যায়ন কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো সংখ্যায়ন, জৈনরা গণিত বিদ্যাকে কি নামে আখ্যায়িত করতেন? সংখ্যায়ন। পরবর্তী দেখো কি আছে, কৃষি বিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে কৃষি পরাশর। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের কাবেরী নদী বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দরের নাম লেখো। দেখো উত্তরটি। দেখো উত্তরটি কাবেরী পট্টিনম। প্রশ্নটা দেখো, উত্তরটি কাবেরী পট্টিনম হবে। পরবর্তী ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় কোন কোন দূত এসেছিলেন? তোমরা লিখবে মেগাস্থিনিস। আচ্ছা, পরবর্তী দেখো 7 রেশম পথ
কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখো। পরবর্তী দেখো কি আছে, কোন দুটি লিপি ডান দিক থেকে লেখা হয়? উত্তরটি লিপি খরষ্টি ও ব্রাহ্মী। 5 দাগে দেখো, 5 দাগের প্রশ্ন। একে আছে মৌর্য আমলে মানুষেরা কি ধরনের পোশাক পরতেন তা আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, তোমাদের এই প্রশ্নটি আগের ভিডিওতে দেখানো আছে, তাও দেখিয়ে দিই। মানুষেরা দেখো, পুরুষেরা কি পোশাক পরতো আর নারীরা কি পোশাক পরতো দেখে নিও। পরবর্তী দেখো, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? দেখো দেখে নিও। পরবর্তী দেখো, তামিলনাড়ুর কোন জায়গায় দূরপাল্লার বাণিজ্য হতো? উত্তরটা লিখবে কাবেরী পট্টিনমে। কোন অঞ্চলে শাড়ি ধান চাষ হতো? উত্তরটা লিখবে মগধের পার্শ্ববর্তী অঞ্চলে। আর একবার বলি, মগধের পার্শ্ববর্তী অঞ্চলে। পরবর্তী দেখো 2 দাগের, মৌর্য আমলের শিল্প চর্চার বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 123 পেজে। মৌর্য আমলের শিল্প চর্চা, আগের সেটাও দেখিয়েছি উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চার বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে। দেখো সুন্দর করে পয়েন্ট যে দেওয়া আছে, তোমরা পুরোটাই লিখবে, এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 128। 3 দেখো, রাজা হর্ষবর্ধন কোন 2 রাজ্যের শাসনভার নিয়েছিলেন? থানেশ্বর ও কনৌজ। তারপরে দেখো কি আছে, ক্ষত্রপ কাদের বলে? দেখো প্রশ্নের উত্তর। দেখো ক্ষত্রপ কাদের বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, পট্ট ও আহার কাকে বলে? তোমরা লিখবে বাঁকাটোকরা জেলাকে বলা হতো। এছাড়াও 28 পেজে আছে পাঠ্য বইতে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, সেনাপতি কাদের বলা হতো? এই প্রশ্নটিও তোমাদের 94 পেজে পাঠ্য বইতে আছে। হ্যাঁ, 94 পেজে, এটাও 94 পেজে আছে, পট্ট বা আহার। তো দেখিয়ে দিই একটুখানি, 94 পেজ। দেখো পট্ট বা আহার, দেখো পট্ট বা আহার, আশা করি দেখে নিয়েছো। আর সেনাপতি ছিল এই যে, দেখে নাও। রাজ্য শাসকদের বলা হতো, বাঁকাটক শাসনের প্রদেশগুলি রাজ্য নামে পরিচিত ছিল, রাজ্যের শাসকদের বলা হতো সেনাপতি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।